নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন শুক্লাদের লেখা একটা ভয়ঙ্কর কাহিনী। গল্পের নাম পিশাচিনী রানী। বিদিশা আর ওর টিম এবারে কি জয়ী হতে পারবে? জানতে হলে শুনতে থাকুন পিশাচিনী রানীর দ্বিতীয় পর্ব। বিদিশা সবাইকে চুপ করতে বলে ফোন করে বিম্ববাসিনী দেবীকে। ঘড়িতে তখন সময় রাত 8টা। রাজকুমারী ফুল্লরা সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চাওয়ার জন্যই ফোনটা করেছে বিদিশা। বিম্ববাসিনী দেবী বিদিশার ফোন পেয়ে বলেন, বলুন ম্যাডাম, কি জানতে চান? আচ্ছা, তার আগে বলুন আপনারা কেমন আছেন? ওই রাজবাড়িতে আজ আপনারা ঢুকেছেন শুনলাম। বিদিশা বলে, ঠিক শুনেছেন, আমি এখন ওখান থেকেই কথা বলছি। আসলে একটা ইনফরমেশন চাই আপনার থেকে, সেদিন যেটা আপনি সম্পূর্ণটা বলেননি। বিম্ববাসিনী দেবী বলেন, কোন কথা আপনাকে বলিনি বলুন তো? আমি তো ঠিক মনে করতে পারছি না। বিদিশা বলে উঠল, রাজকুমারী ফুল্লরার কথা। কি সম্পর্ক তার এই রাজবাড়ির সাথে? উনি কি এই বংশের কেউ ছিলেন? বিম্ববাসিনী দেবী বলেন, আপনি রাজকুমারী ফুল্লরার কথা কি করে জানলেন? বিদিশা বলে, ছবি দেখে। এখন বলুন তো, উনি কে? কি সম্পর্ক এই রাজবাড়ির সাথে ওনার? বিম্ববাসিনী দেবী বলেন, ফুল্লরা রানী ভবানীর মেয়ে, যাকে লীলাবতী ঋতুমতী হবার সাথে সাথেই ওর আরাধ্য শয়তানের কাছে ওকে বলি দিয়েছিল। শোনার সঙ্গে সঙ্গে বিদিশা ফোন কাট করে চোখ থেকে গড়িয়ে পড়া জল মুছে নেয়। সাথে সাথে একটা নুপুরের শব্দ কানে আসে দিশার। তবে আর কেউ যে ওই নুপুরের শব্দটা পায়নি সে বিষয়ে একদম নিশ্চিন্ত হয় দিশা। কাউকে কিছু না বলে বিদিশা উঠে বাইরে যেতে গেলে বেদ এসে সামনে দাঁড়িয়ে বলে, তুই একা কোথায় যাচ্ছিস দিশা? আমিও যাব, চল। বিদিশা বলে ওঠে, না, তুই থাক বেদ, আমি এক্ষুনি আসছি, এসে সবাই মিলে ডিনার করব। বেদ দিশার হাত টেনে ধরতেই দিশা গভীরভাবে চোখ তুলে বলে, প্লিজ বেদ, আমাকে যেতে দে। আর কোনো কথা না বলে বেদ হাতটা ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। বিদিশা বেরিয়ে যেতে দীপা বলে, বেদদা, তুমি যে দিশাদিকে এত ভালোবাসো তা সেই কথাটা ওকে বলো না কেন? বেদ বলে, বলতে পারি না যে দীপা, তবে কাল বলেছি একবার, ও কোনো কথা বলেনি। সুমন বলে ওঠে, তুই ঠিক করে বলেছিস তো বেদ? বলেছিস সেই স্কুল লাইফ থেকে তুই ওকে ভালোবাসিস? বেদ বলে, বলেছি। যাক, বাদ দে, এখন দিশা ফিরুক আগে, তারপর অন্য কথা। ওদিকে দিশা সেই নুপুরের শব্দ অনুসরণ করে এগিয়ে যায়। চারিদিকটা কেমন যেন থমথম করছে। বাতাসটা বড্ড ভারী হয়ে উঠেছে হঠাৎ করে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দিশার। আর তার মধ্যেই দুটো জল জল চোখ ওর দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক দেখেছে দিশা, সেই কালো বেড়ালটা। বিশ্রীভাবে শব্দ করতে থাকে জন্তুটা। একটা তরল কিছু ওর মুখ থেকে গড়িয়ে পড়ছে। নিজেকে স্থির রেখে হাতের মধ্যে চেপে ধরে পুরোহিতের দেওয়া মা বিশালাক্ষীর আশীর্বাদী ফুল আর সেই একমুখী রুদ্রাক্ষ। দিশাকে আক্রমণ করতে এসে ছিটকে পড়ে বিড়ালটা, আর একটা জান্তব আর্তনাদ শোনা যায়। ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হয়ে ওঠে। এগিয়ে যায় দিশা নির্দিষ্ট ছবিটির দিকে। ওদিকে বেদ অস্থির হয়ে উঠেছে। বিদিশা ফিরছে না দেখে খুব ভয় হয় ওর। ঘর থেকে বেরোবার আগে পুরো ঘরটাকে সুরক্ষিত করে বেরিয়েছে দিশা। বারবার বলে গেছে কেউ যেন ঘর থেকে বাইরে না বেরোয়। কিন্তু বেদ কিছুতেই স্থির থাকতে পারছে না। বেদের অস্থিরতা দেখে সুমন বলে ওঠে, বেদ, একদম ভুল করিস না। তুই বাইরে গিয়ে যদি বিপদে পড়িস তাহলে দিশা কিন্তু আরো বড় বিপদে পড়বে।
আমি বলছি তো, দিশার কিচ্ছু হবে না, দেখিস। এমন সময় একটা কালো বেড়ালের ডাক শুনে চমকে ওঠে ওরা সবাই। বাইরের দিকে চেয়ে দেখে একটা কালো কুচকুচে বেড়াল ওদের ঘরের দিকে এগিয়ে আসছে। চোখ দুটো লাল হয়ে আছে সেই বেড়ালটার। বিশ্রীভাবে ডাকতে ডাকতে এগিয়ে আসছে বেড়ালটা। বেদ দেখেই চিনতে পারে ওই বিড়ালটাকে। ঘরের গণ্ডিতে পা রাখতেই চিৎকার করে ছিটকে পড়ে সেই বিড়ালটা। দীপা বলে ওঠে, ওরে বাবা, ওই বিড়ালটা ওভাবে ছিটকে পড়ল কেন রে? আর অমন বিশ্রীভাবে ডাকছে কেন? বেদ বলে, ওটা একটা অতৃপ্ত আত্মা, পিশাচিনী লীলাবতীর অনুচর। দীপা বলল, এই রে, আমার না বেশ ভয় ভয় করছে। সুমন, আমি কাল সকালেই ওই মহলে চলে যাব। বেদ বলল, হ্যাঁ তাই যেও। যার ভয় করবে সে থেকো না এখানে। কস্তুরী, তুমিও চাইলে দীপার সাথে ও বাড়িতে গিয়ে থাকতে পারো। কস্তুরী হেসে বলে, বেদদা, তুমি হয়তো জানো না, আমি দিশার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে পড়াশোনা করেছি। আর তমালো, দিশার মতো অত এক্সপার্ট না হলেও কিছুটা এসব আত্মার মোকাবেলা আমি করতে পারবো। এর মধ্যে ওরা দেখে বিদিশা আসছে, তবে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। বিদিশা এসে জিজ্ঞাসা করে, তোমরা সবাই ঠিক আছো তো? কোনো অসুবিধা হয়েছে তোমাদের? দীপা বলে ওঠে, ওই বেড়াল ভূতটা এসেছিল দিশাদি, তবে ঘরে ঢুকতে পারেনি। বিদিশা বলে, আমার 2 ভূত বিশেষজ্ঞ বন্ধু এখানে আছে বলেই তো আমি একটু ঘুরে এলাম। যাক, তোমাদের এই মহলের আরও একটা কথা আমি জানাবো, যা বিম্ববাসিনী দেবীও জানেন না। বেদ বলে ওঠে, আগে ডিনারটা করে নিলে ভালো হতো না দিশা? বেশ রাত হয়ে গেছে তো। দিশা বলে, ওকে, আমি হাত ধুয়ে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছি, দাঁড়া। কস্তুরী বলে, তুইও হাত ধুয়ে আয় দিশা, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। বিদিশা খেতে খেতে বলে, তোরা খেয়ে নে, তারপর বলবো সেই কথা, যা বড় ভয়ানক এক অধ্যায় এই রাজবাড়ির। বেদ বলে ওঠে, আচ্ছা দিশা, তুই তখন ওভাবে চলে গেলি কেন, সেটা তো বল। বিদিশা বলে, একটা নুপুরের শব্দ শুনে গেছিলাম রে, আর তারপর পড়েছিলাম ওই বিড়ালের খপ্পরে। আর সেখান থেকে বেরিয়ে রাজকুমারী ফুল্লরার ঘরে গিয়ে অনেক কিছু জানতে পারি, যা বিম্ববাসিনী দেবীও মনে হয় জানেন না। বেদ বলল, বেশ, খাওয়া দাওয়া হয়ে গেলে চা খেতে খেতে সব কথা শুনব। কিন্তু তুই কি ওই পিশাচিনী রানী লীলাবতীকে দেখেছিস? না মানে ওর প্রেতকে? বিদিশা বলে, এখনো না, তবে আজ মনে হয় দেখা হবে গভীর রাতে। বেদ বলল, আচ্ছা দিশা, তুই কি বলতে পারিস ওই বেড়ালটা আসলে কে? বিদিশা বলে, হ্যাঁ জানি, ওটা রাজকুমারী ফুল্লরা। সবাই চিৎকার করে বলে ওঠে, হোয়াট? দিশা বলে, একদম ঠিক বলছি আমি। রাজকুমারী ফুল্লরার প্রেতাত্মাকে কালো বেড়ালে পরিণত করেছে ওই পিশাচিনী রানী লীলাবতী, তার নিজ স্বার্থ সিদ্ধির জন্য। বেদ বলে ওঠে, ওকে, সবার খাওয়া তো হয়েই গেছে, এবার চলো চা খেতে খেতে দিশার কথাগুলো শুনি। চায়ের কাপে চুমুক দিয়ে দিশা বলে, রাজকুমারী ফুল্লরা হলো রাজা সুরেন্দ্রনারায়ণ ও দেবী ভবানীর প্রথম সন্তান। আসলে রানী ভবানীর পুত্র বীরেন্দ্রনারায়ণ ও কন্যা ফুল্লরা যমজ। আর তার অনেক পরেই লীলাবতীকে বিয়ে করে নিয়ে আসেন সুরেন্দ্রনারায়ণ, তাও মায়ায় বশীভূত হয়ে। বেদ বলে ওঠে, এবার বল, ওই ফুল্লরাকে নিজের অনুচর কি করে করলো লীলাবতী? বিদিশা বলল, তোরা তো শুনেছিস যে রানী লীলাবতী একজন পিশাচসিদ্ধা নারী ছিলেন। তার আরাধ্য পিশাচ কোনো প্রথম ঋতুমতী কন্যার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে তারপর তাকে হত্যা করে তার রক্ত পান করতে চেয়েছিল, আর তার বদলে রানী লীলাবতীকে আরও ক্ষমতার অধিকারিণী করবে বলে কথা দিয়েছিল। বেদ বলে ওঠে, তারপর? বিদিশা গল্পটা বলতে শুরু করে।
আমাবস্যার আর 7 দিন বাকি, কিন্তু তেমন কুমারী না পাওয়ায় অস্থির হয়ে পড়ে রানী লীলাবতী। আর ঠিক সেই সময় লীলাবতীর খাস দাসী, ওর সব অপকর্মের সাথী কানন, খবর দেয় যে রানী ভবানীর কন্যা ফুল্লরা আজ প্রথম ঋতুমতী হয়েছে। ব্যাস, কথাটা শোনা মাত্রই রানী লীলাবতী ছক কষে ফেলে তার কাজের। অমাবস্যার দিন মন্ত্র বলে নিজ কক্ষে ফুল্লরাকে আহ্বান করেন লীলাবতী, আর সেখানেই ওকে বেদিতে রেখে বাইরে পাহারায় থাকে ওই পিশাচিনী রানী লীলাবতী। ফুল্লরার সাথে সহবাস করে পিশাচ লীলাবতীকে দিয়ে হাড়ি কাঠে বলি দেওয়ায় ফুল্লরাকে, আর সেই তাজা রক্ত পান করে একটা কালো বিড়ালের মৃত শরীরের মধ্যে ফুল্লরার আত্মাকে আটকে রেখে তাকে লীলাবতীর দাসী করে দান করে দেন লীলাবতীকে। আর এই পুরোটা দেখে ফেলে তার ভাই বীরেন্দ্র নারায়ণ। বেদ বলে ওঠে, এই কারণেই কি ফুল্লরার আত্মা দিনে দিনে এমন হিংস্র হয়ে উঠেছে? বিদিশা বলে, একদম ঠিক বলেছিস বেদ। এদিকে সুরেন্দ্র নারায়ণ রানী ভবানীকে ফুল্লরাকে হত্যার অপরাধে তরবারির আঘাতে হত্যা করেন। তবে বীরেন্দ্র নারায়ণ যখন সবটা খোলসা করে রাজা সুরেন্দ্র নারায়ণকে বলেন, তখন লীলাবতীর কক্ষে গিয়ে সমস্ত কালো জাদুর সরঞ্জাম, পিশাচের বিকট মূর্তি, হাড়িকাঠের জমে থাকা রক্তের দাগ সব দেখে আর বুঝতে অসুবিধা হয় না তার। তারপর ওই ঘরের মধ্যে সব কিছুর সাথে রানী লীলাবতীকেও পুড়িয়ে মারা হয়, আর ওই ঘরটা একজন তান্ত্রিককে দিয়ে পুজো করে বন্ধ করে দেওয়া হয়। ঠিক সেই সময় হঠাৎ এক নারী কণ্ঠের হাড় হিম করা হাসি শোনা যায়। ঘরের মধ্যে থাকা সকলেই চমকে ওঠে, শুধুমাত্র বিদিশা ছাড়া। দিশা হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন ঠিক 1:40, আর এখনই আস্তে আস্তে জাগবে ওই পিশাচিনী রানী। বহুদিনের অভুক্ত আর তৃষ্ণার্ত লীলাবতী আজ তাজা রক্তের জন্য ছুটে আসবে ওদের দিকে, কিন্তু তা যে সম্ভব নয়। শুভ শক্তি আর অশুভ শক্তির লড়াইয়ে বারবার অশুভ শক্তিরই বিনাশ হয়। একটু একটু করে এক অবয়ব তৈরি হয় বিদিশাদের ঘরের বাইরে, অদ্ভুত সেই নারী মূর্তি। একদিকে রানীর মুখ, অন্যদিকে ভয়াল কালো পিশাচের মুখ। নারী চোখে কামনা, আর পিশাচের চোখে পিপাসা। আর সেই কালো বেড়ালটা সেই অবয়বের কাঁধে বসে আছে, চোখে ঘৃণা নিয়ে। বিদিশা দীপা আর সুমনকে আড়ালে যেতে বলে, কারণ এমন কোনো দৃশ্য ওরা যেন না দেখে যা ওরা সহ্য করতে পারবে না। বেদ এসবে অভ্যস্ত, তাই সে থাকে, আর তমাল আর কস্তুরী ওই সব নিয়ে পড়াশোনা করেছে। পিশাচিনী রানী লীলাবতী ফ্যাসফেসে গলায় বলে ওঠে, রক্ত চাই রক্ত, বড় তৃষ্ণা, বড় তৃষ্ণা। তোরা রক্ষা পাবি না, আমার দেবতা অভুক্ত, তাকে রক্ত দিতে হবে, রক্ত চাই, রক্ত চাই। আর এদিকে দীপা চেঁচিয়ে ওঠে ব্যথায়, কারণ ওর পিরিয়ডস হয়েছে। মুহূর্তে সেই পিশাচের মুখে দেখা যায় ক্রূর হাসি। কেঁপে ওঠে দিশা, এই যে বড় অঘটন ঘটে গেল। না না, রক্ষা করতে হবে দীপাকে, যেভাবেই হোক রক্ষা করতে হবে, উপায় বের করতেই হবে তাকে একটা। কস্তুরীকে নিজের কাছে ডেকে কিছু একটা বলে দিশা, আর কস্তুরী দীপাকে নিয়ে আড়ালে চলে যায়। বিড়ালরূপী ফুল্লরার আত্মা হেসে ওঠে এবার। তার মুক্তি, আহ, তার মুক্তি হবে এবার। বিদিশা ভয় পায়, তার কারণ দীপার পিরিয়ডস হয়েছে, আর এরকম একটা জায়গায় ফুল্লরার আত্মা এবার মুক্তি হতে চাইবে, আর তার জন্য চাই কোনো ঋতুমতী নারীর আত্মা। ওদিকে ওই পিশাচও বহু দিন ধরে অভুক্ত আছে, আর আজ এত কাছে এমন একটা উপাদেয় খাদ্য থাকতে সে যে মরিয়া হয়ে উঠবে তা জানা কথা। আর ওদিকে ফুল্লরার আত্মাও মুক্তি চায়, তাই সেও চাইবে দীপাকে মেরে ওর আত্মাকে ওই কালো বিড়ালের মধ্যে বন্দি করে সে মুক্ত হতে। বিদিশা আর তমাল সাজিয়ে ফেলেছে যজ্ঞের সরঞ্জাম। বেদ আর কস্তুরী সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছে বিদিশার নির্দেশ মতো।
তার মধ্যে রাখা হয়েছে দীপাকে। যন্ত্রণায় ছটফট করছে দীপা। মনে হচ্ছে তার সমস্ত রক্ত যোনিপথে বেরিয়ে যাচ্ছে। চোখ মুখের অবস্থাও খুব খারাপ দীপার। প্রচণ্ড ভয়ে আর শরীরের কষ্টে জ্ঞান হারিয়ে ফেলে মেয়েটা। বাইরে তখন সেই পিশাচের মুখ থেকে তার লাল টকটকে জিভ বের করে দিয়েছে সে। বিড়ালরূপী ফুল্লরাও বিশ্রীভাবে আওয়াজ করছে, আর লীলাবতী হেসে চলেছে বিকট আওয়াজ তুলে। বিদিশা যোগকে আহুতি দেওয়া শুরু করতেই সেই অবয়বের মধ্যে অস্থিরতা দেখা দেয়। কিছুতেই আর ওখানে থাকতে পারে না ওরা। তমালের উচ্চারণ অদ্ভুতভাবে ছড়িয়ে পড়ে চারিদিকে। একটা শব্দ করে রানী পিশাচিনীর অবয়ব টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে, একসময় কালো ধোঁয়ার কুণ্ডলী হয়ে মিলিয়ে যায়। বিড়ালটা ধীরে ধীরে চলে যায়, কিন্তু যাবার সময় বিদিশার দিকে এক ভয়ানক দৃষ্টি হেনে যায়। এসব দিকে সুমন ভয়ে একেবারে বাকরুদ্ধ হয়ে বসে থাকে এক কোণায়। ওই অবয়ব মিলিয়ে যাবার কিছু সময় পরে ও বলে ওঠে, বেদ, আমি আর দীপা আগামীকাল সকালেই ফিরে যেতে চাই বাড়িতে। উফ, কি ভয়ানক! আমি আমি ভাবতে পারিনি তোরা এমন সব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আসিস। বিদিশা, অনেক ধন্যবাদ দীপার প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু তোমার হাতের তালু কেটে যে অতটা রক্ত দিলে যজ্ঞের আগুনে, তোমার কষ্ট হচ্ছে না? বিদিশা বলে, না, আর বেদ তো ফার্স্ট এড করেই দিয়েছে, আর এই রক্তটা না দিলে আমি দীপাকে আজ বাঁচাতে পারতাম না। তোমরা কাল বাড়ি ফিরতে চাইছো তো? যাও, ফিরে যাও। সত্যি এখানে তোমাদের আর রাখা যাবে না, আর দীপাকে তো একেবারেই না। দীপার জ্ঞান ফিরছে না দেখে বিদিশা ওর গায়ে হাত দিয়েই চমকে ওঠে। দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর, আর শরীরে কয়েক জায়গায় নখের চিহ্ন খুব প্রকট হয়ে দেখা যাচ্ছে। কস্তুরী, তমাল আর বিদিশা নিজের মধ্যে অনেক সময় ধরে আলোচনা করে দীপার এই অবস্থা নিয়ে। ওই পিশাচের হাত লেগেছে দীপার শরীরে, আর তা লেগেছে দীপা ঋতুমতী হবার সঙ্গে সঙ্গে। আস্তে আস্তে ভোর হয়ে আসে, বাতাস হালকা হয়, দীপার শরীরের তাপমাত্রাও কমে স্বাভাবিক হয়ে যায়। দিশার মুখে হাসি ফুটে ওঠে, আর কোনো ভয় নেই দীপার। এবার সুমন ভালোই ভালোই ওকে এই বাড়ি থেকে বেরিয়ে নিয়ে যেতে পারলেই হয়। দীপার জ্ঞান ফিরতে বিদিশা বলে ওঠে, তুমি চলো দীপা, এই রাজবাড়ি থেকে তুমি আর সুমন বেরিয়ে যাও, আর এখনই এই শহর ছাড়বে তোমরা। সুমন বলে, ঠিক বলেছ বিদিশা, আমরা তবে এগোই। বিদিশা বলল, চলো, আমরা তোমাদের এগিয়ে দিই, কারণ আমি যদি ভুল না করি তাহলে লীলাবতী, ফুল্লরা আর ওই পিশাচ বাধা দেবে দীপাকে নিয়ে যেতে। ওরা চাইবে না এমন একটা শিকার ওদের হাতের নাগাল থেকে বেরিয়ে যাক। দীপা ভয়ে আঁকড়ে ধরে বিদিশার হাত, ধরেই বলে, আমি মরতে চাই না দিশা, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। বিদিশা বলে ওঠে, চিন্তা করো না দীপা, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এসো, তোমরা আমার সাথে এসো, চলো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দীপাকে কে যেন পেছন থেকে ধাক্কা দেয়। টাল সামলাতে না পেরে পড়ে যাবার মুহূর্তে ধরে ফেলে বেদ। বিদিশা বুঝতে পারে কে ধাক্কা দিয়েছে দীপাকে। গেট অবধি নির্বিঘ্নে এলেও বেরোবার সময় একটা লোহার পেরেকে পা কেটে যায় দীপার, আর সেই ক্ষতস্থান থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে। আর সঙ্গে সঙ্গেই কেমন যেন মোহপিষ্টের মতো দীপা ঘুরে আবার রাজবাড়ির ভেতরের দিকেই চলতে শুরু করে। দীপার হাতটা শক্ত করে ধরে দিশা তার ঝোলা থেকে একটা ত্রিশূল বের করে ওর শরীরে ছোঁয়াতেই একটা ঝাঁকুনি লাগে দীপার শরীরে, আর তারপর দীপা আবার অজ্ঞান হয়ে যায়। সুমন আর বেদ মিলে ওকে বের করে নিয়ে যায় এ বাড়ি থেকে। একটা ভ্যান রিক্সা দাঁড় করিয়ে দীপাকে আর সুমনকে তুলে দেয় তাতে। তারপর তারা সকলেই উঠে বসে সেই ভ্যান রিক্সাতে। বেদ আর তমাল ওদের ব্যাগ নিয়ে স্টেশনে চলে যাবে, ট্রেনটা এখনই পাওয়া দরকার ওদের। স্টেশনে এসে ওরা ট্রেনের টিকিট কেটে বসে আছে ট্রেনের অপেক্ষায়। ট্রেনটা এলেই দীপাকে আর সুমনকে তুলে দিয়ে ওদের যাত্রা করিয়ে দিয়ে তবে দিশার শান্তি। বেদ আর তমাল ওদের দরকারি জিনিসপত্র নিয়ে এসেছে ইতিমধ্যে। এখনো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে ওদের।
অধৈর্য হয়ে উঠেছে ক্রমশ দিশা। বেদ বুঝতে পারে দিশার মনের অবস্থা, তাই ওর পাশে বসে দিশার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বেদ বলে, দিশা, এত চিন্তা করিস না। আরে রাজবাড়ি থেকে তো বের করে আনা হয়েছে দীপাকে, আর কোনো চিন্তা নেই। বিদিশা বলে ওঠে, না রে বেদ, তুই কেন বুঝতে পারছিস না? দীপার শরীর ছুঁয়েছে ওই পিশাচ, তাই ওকে ফিরিয়ে নিয়ে যাওয়া অত সহজ হবে না। বেদ বলে, এত এত হানাবাড়ি গেছি আমরা, এমন পিশাচের সামনাসামনি করতে হয়নি কখনো আমাদের, তাই না বল? বিদিশা বলে, তাই কি? যাক, দেখ তো একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলে যে ট্রেনটা এখনো কত দেরি। বেদ উঠে চলে যায় স্টেশন মাস্টারের ঘরের দিকে, আর বিদিশা একটু দূরে একটা চায়ের দোকানে চা আনতে গেল সবার জন্য। সুমন আর দীপা বসে আছে একটা বেঞ্চের ওপর, আর পাশের বেঞ্চে তমাল বসে বসে ফোনে কারোর সাথে কথা বলছে। সুমন হঠাৎ পাশে দেখে দীপা নেই। চিৎকার করে সুমন ডাকতে থাকে দীপা দীপা বলে। সুমনের চিৎকার শুনে ছুটে আসে বেদ আর দিশা। দিশা বলে ওঠে, কি হয়েছে সুমন, চেঁচাচ্ছ কেন? এ কি, দীপা কই? সুমন বলে, আমার একটু চোখ লেগে গিয়েছিল দিশাদি, চোখ খুলে দেখি দীপা এখানে নেই। সারা স্টেশন চত্বরে কোথাও নেই দীপা, যেন মনে হচ্ছে মেয়েটা হাওয়ায় মিলিয়ে গেছে। দিশা বলে ওঠে, ও শিট, একটু অসাবধানতায় দীপাকে হারিয়ে ফেললাম আমরা। তোমরা থাকো, আমি দেখছি সে কোথায় গেল। তবে তাকে রাজবাড়িতেই নিয়ে যাওয়া হয়েছে, এই ব্যাপারে আমি শিওর। বেদ বলল, তুই একা কি করবি দিশা? আমি অন্তত যাই তোর সাথে। দিশা বলে, না বেদ, তোদের কাউকে নিয়ে গিয়ে তোদের বিপদ বাড়ুক এটা আমি চাই না। দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায় দিশা। বেদ আর কিছু বলার সুযোগই পায় না। ও ভালো করেই জানে এসব ব্যাপারে কম্প্রোমাইজ করে না দিশা। একটা টোটোতে উঠে সোজা রাজবাড়ির সামনে এসে নেমে পড়ে দিশা। টোটোওয়ালাকে অনেক অনুরোধ করে আর মোটা টাকার লোভ দেখিয়ে টোটোওয়ালাকে অপেক্ষা করতে বলে, কিন্তু টোটোওয়ালা একটা শর্তেই রাজি হয়, যে সে বেশ খানিকটা দূরেই দাঁড়িয়ে থাকবে। বিদিশা দৌড়ে রাজবাড়িতে ঢুকতে গেলে চোখের সামনে দরজা বন্ধ হয়ে যায়। বারবার দরজায় আঘাত করেও যখন দরজা খোলে না, তখন দিশা বেশ ভয় পেয়ে যায়। কিন্তু ভয় পেয়ে ঘাবড়ে গেলে হিতে বিপরীত হতে পারে, তা খুব ভালো করে জানে দিশা। তাই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তাকে। ধীর পায়ে রাজবাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে সে। ভেতরটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে। আস্তে আস্তে ওপরে উঠে আসে দিশা। নিজের শরীরকে আগে ভালোভাবে বেঁধে নেয় সে। দীপাকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে বিদিশা। হঠাৎ একটা গঙ্গানির আওয়াজ তার কানে যেতে শতচকিত হয়ে ওঠে দিশা। সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে যায় বিদিশা। যেতে যেতে সেই আওয়াজটা আরো স্পষ্ট হয়ে ওঠে। এ যে দীপার গলার আওয়াজ মনে হচ্ছে। এগিয়ে যায় বিদিশা। একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে বিদিশা। দরজায় কান লাগিয়ে শোনে ওই ঘর থেকে আওয়াজটা আসছে। দরজাটা ঠেলে খোলার সাথে সাথে ওই কালো বেড়ালটা ওর সামনে থেকে বেরিয়ে গেল, মুখ চাটতে চাটতে। আর ওর জিভে রক্ত দেখেই বিদিশা চমকে ওঠে। ভিতরে দেখে চিত হয়ে পড়ে আছে দীপা। ওর বাঁ হাতের কবজির কাছ থেকে মাংস খুবলে নিয়েছে কেউ। বিদিশা দীপার নাকের কাছে হাত নিয়ে দেখে, নিঃশ্বাস পড়ছে ওর। তাড়াতাড়ি ব্যাগ থেকে বের করে সেই জল আর কিছু তরল পদার্থ। মন্ত্র বলতে বলতে সেই সব একটু একটু করে সেই ক্ষতস্থানে ঢালতে থাকে বিদিশা। ভরে ওঠে ক্ষতস্থান, আর জ্ঞান ফিরে আসে দীপার। ঝটপট দীপাকে নিয়ে বেরোবার আগে দীপার শরীরটা ভালো করে বেঁধে দেয় বিদিশা, যাতে দীপার আর কিছু ভয় না থাকে। এবার নির্বিঘ্নে স্টেশনে পৌঁছে যায় ওরা সেই টোটোতে করে। ট্রেন আসতে সুমন আর দীপাকে তাতে তুলে দেয়, আর দুজনের হাতে দুটো রুদ্রাক্ষ দিয়ে সাবধানে থাকতে বলে দেয় বিদিশা।
ট্রেন ছেড়ে যাওয়ার পর ওরা ফিরে আসে রানী ভবানী মহলে। একটু স্নান সেরে নিয়ে রেস্ট নিতে হবে ওদের। শিবু ওদের জন্য বাজার করে নিয়ে এসেছে। বেশ অনেক সময় হলো। রূপা রান্নাও বসিয়ে দিয়েছে। শিবু বিদিশাকে জিজ্ঞাসা করে, ও দিদিমণি, কি হয়েছে যে আপনাদের দুজন বন্ধু চলে গেলেন? বিদিশা বলে, শিবুদা, সব তোমাদের পরে বলবো, তবে রাজকুমারী ফুল্লরার কথা আমাকে না জানিয়ে খুব ভুল করেছো তোমরা। আগে থেকে জানা থাকলে এমন অঘটনগুলো ঘটতো না। শিবু বলে ওঠে, আমি তো ফুল্লরা বলে কারোর কথা কখনো শুনিনি দিদিমণি। সে আবার কে? বিদিশা বলে, যাক ছাড়ো, আমি একটু পুজোয় বসবো। তা এ বাড়িতে তো তেমন কোনো ব্যবস্থা নেই, তাই আমি মা বিশালাক্ষীর মন্দিরেই যাব। বিদিশা আর ওর টিম সবাই মিলে বেরিয়ে গেল মা বিশালাক্ষীর মন্দিরের উদ্দেশ্যে। বিশালাক্ষীর মন্দিরে গিয়ে ওরা দেখে পুরোহিত মশাই তখন পুজোর আয়োজন করছেন। বিদিশা ওনার কাছে গিয়ে মায়ের পুজোর সব সামগ্রী নামিয়ে রেখে বলে, ঠাকুরমশাই, আপনি একটু আমাদের নামে পুজো দিয়ে দেবেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এখানে বসে একটু মায়ের সাধনা করতে পারি। পুরোহিত মশাই বলেন, আরে এতে অনুমতির কি আছে মা? মা যে সবার, তাই তুমি তোমার সাধনা করো। মায়ের সামনে পদ্মাসনে বসে বিদিশা চোখ বুজে তার আরাধ্যা দেবীকে ডাকতে থাকে। তার একটাই প্রার্থনা, মা গো, আমি যেন আমার কাজে সফল হই। আমার ওপর তোমার আশীর্বাদের হাত রেখো মা। দিশার মনে হলো মা যেন ওকে ছুঁয়ে গেলেন। এক অদ্ভুত মিষ্টি গন্ধ এসে নাকে লাগলো দিশার। প্রায় ঘণ্টাখানেক মায়ের মন্দিরে কাটিয়ে ওরা ফিরে আসে রানী ভবানী মহলে। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ওরা ফিরবে রাজবাড়িতে। দুপুরে খেতে খেতে কেয়ারটেকার শিবুকে রাজকুমারী ফুল্লরার কাহিনী বলতে থাকে বিদিশা। বলে কিভাবে রানী লীলাবতী ফুল্লরাকে এখানে কষ্ট দিয়ে চলেছে। মুক্তি চেয়েও মুক্তি পায়নি সে। পিশাচিনী রানীর অনুচর হয়ে তাকে থাকতে হচ্ছে। সব শুনে শিবু বলে, একটু বসো গো দিশা দিদিমণি, একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো তোমাদের কাজে লাগে কিনা। শিবুদা কিছু সময় পর এসে একটা বহু পুরাতন পুঁথি এনে বিদিশার হাতে দেয়। হলদে হয়ে যাওয়া পুঁথিটার বয়সটা বেশ আন্দাজ করতে পারে দিশা। বিদিশা পুঁথিটা উল্টে পাল্টে দেখতে থাকে। তারপর বলে, ধন্যবাদ শিবুদা, এই পুঁথিটা আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শিবু বলে, ধন্যবাদ দিও না গো দিদিমণি, ও পুঁথি তো পড়েই ছিল, তাই তোমাকে দিলাম। যাকগে, তোমরা ও বাড়িতে কখন যাবে গো? বলো আমাকে, তখন তোমাদের রাতের খাবারটা আমি একেবারে দিয়ে আসবো খন। বিদিশা বলে ওঠে, আমরা এই 5টা নাগাদ বেরোবো। এখন একটু রেস্ট নিয়ে নি, বুঝলে। বিদিশা ওপরে গিয়ে দেখে ওদের ঘরে তমাল আর কস্তুরী বসে গল্প করছে। তাই ওদের প্রাইভেসিতে বাধা না দিয়ে পাশের ঘরে চলে যায় বিদিশা। পাশের ঘরে গিয়ে দেখে বেদ সারা রাত্রি জেগে একদম ঘুমিয়ে কাদা হয়ে পড়েছে। তখন সে আর কিছু না বলে নিচে পাতা একটা শতরঞ্চির ওপরে একটা বেড কভার পেতে শুয়ে পড়ে। তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে ওরা 4 জনে মিলে রাজবাড়িতে ফিরে আসে। তা অনেক সময় হয়ে গেছে। আজ বিদিশা পিশাচিনী রানী লীলাবতীর ঘরে যাবে একাই। খোঁজ করবে পুঁথিতে লেখা রানী লীলাবতীর প্রিয় জিনিস, একটা খুব দামি হার, যা সুরেন্দ্রনারায়ণ দিয়েছিলেন ভালোবেসে রানী ভবানীকে তার পুত্র বীরেন্দ্রনারায়ণের জন্মের পর। কিন্তু লীলাবতীর কথায় সেই হার রানী ভবানীর থেকে নিয়ে দিতে হয়েছিল লীলাবতীকে। সেই হার ছিল লীলাবতীর সবচেয়ে প্রিয় জিনিস। তাই সেই হার খুঁজে বের করতে হবে, কারণ একের পর এক মৃত্যু দেখে এ বাড়ি থেকে কোনো কিছুই কেউ নিয়ে যেতে সাহস পায়নি, বিশেষ করে সোনার গয়না। বিম্ববাসিনী দেবীর অনুমান যদি মিথ্যে না হয়, তবে এই রাজবাড়িতে অতুল ধন সম্পত্তি আছে। সেসব উদ্ধার করে প্রকৃত উত্তরাধিকারীর কাছে পৌঁছে দিতে পারলেই
বিদিশার মিশন সার্থক হবে। 10টার মধ্যে ওরা 4 জন ডিনার করে নেয়। এক হাত তাস খেলে নেবে কিনা তাই ভাবছে বেদ। আর ঠিক তখনই বিদিশা দেখে এক অপূর্ব নারী মূর্তি, যার সারা শরীরে রাজকীয় গয়না ঝকমক করছে। তার হাতের ওপর বসে আছে একটা কালো কুচকুচে বেড়াল, যার চোখগুলি লাল টকটকে আর তার দৃষ্টি হিংস্র। বিদিশা হঠাৎ বলে ওঠে, রানী লীলাবতী। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।